লৌকিক কথকতা জমেছে রাতের আধারে। মরণের পরে কে কোথায় যায় প্রশ্নটা ঘিরে ধরে। লৌকিক কথকতা জমেছে রাতের আধারে। মরণের পরে কে কোথায় যায় প্রশ্নটা ঘিরে ধরে। শিহরণ জাগা রাত, অন্ধকারের হাত দূর থেকে ডাক দিল হায়। কানের কাছে ফিসফিসিয়ে বলে হায় আমার কাছে আয়। মনের গভীরে অগাধ বাসনা নিয়ে যদি কেউ চলে যায়, সময় হলে শরীর ছাড়া ফিরবে হেথায়। আসছে সে আসছে, আসছে সে আসছে। সে আসছে, সে আসছে। সে আসছে। সে আসছে। নমস্কার, আমি অয়ন। গল্পকথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। চারপাশের আবহ দেখে বুঝতেই পারছেন আবারও একটা অন্য ধরনের কিছু শোনাতে এসেছি। শোনাতে নয়, দেখাতে এসেছি। আর আজকে আমাদের সঙ্গে যে আছে তার কণ্ঠ আপনারা গল্পকথাতে ইতিমধ্যেই বহুবার শুনেছেন। আজকে আমাদের সঙ্গে আছে অতনু। তো অতনুর থেকেই আজকে তার সঙ্গে ঘটা কিছু ঘটনা আমরা শুনবো, একেবারে তার মুখ থেকেই শুনবো। যেহেতু আপনারা আগের দিন আমাদের এই ধরনের এপিসোডে অনেক ভালোবাসা দিয়েছেন এবং আপনারা চেয়েছেন যে এই ধরনের এপিসোড আরও হোক, তাই আবারও একটা আপনাদের জন্য এই এপিসোড করতে আমরা পারছি। যদি আপনাদের কাছেও এই জাতীয় কোনো ঘটনা থাকে আমাদেরকে নিচে দেওয়ার নাম্বারে পাঠাতে পারেন। চলুন তবে আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি অতনু ভট্টাচার্য। আশা করি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা আমার ভয়েস গল্পকথার বিভিন্ন গল্পে আশা করি শুনেছেন। আজকে ফার্স্ট টাইম এইরকম একটা পডকাস্ট আমার লাইফে, এটা ফার্স্ট টাইম। তো যদি কোনো জায়গায় কোনো ভুলভ্রান্তি মনে হয় তো তার জন্য আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে অতনুকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি, তার জন্য অতনুকে অনেক ধন্যবাদ। বাকি আর এইসব নিয়ে কথা বাড়াবো না, যার জন্য ভিডিও সেই দিকে এগোনো যাক। তো ঘটনা বলতে আমার নিজের সাথে একটা ঘটনা তো ঘটেছেই। আমি প্রথমে বলে দিই, আমি ভূত কোনোদিনই বিশ্বাস করতাম না। এবার বড়রা একটা কথা বলে, ছোটবেলায় ভয় দেখানোর জন্য আর কি বলে থাকে, যেরকম যে ভূত আসবে, বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য অনেক সময় বড়রা বলে থাকে। আগে বলতো, এখন প্রয়োজন পড়ে না বাচ্চাদের। আগে যেরকম বলতো যে ঘুমিয়ে পর, ভূত আসবে, রাত হয়ে গেছে, বাইরে যাস না, ভয় দেখানোর জন্য যেরকম বলতো। তো আমি প্রচুর ভয় পেতাম, আগে প্রচুর ভয় পেতাম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভূত জিনিসটাকে এতটা নিজের করে নেওয়া, সেই জিনিসটা আমার কাছে একটা অন্যরকম ব্যাপার। তুমি বলছো ভয় পেতে পেতে ভূত জিনিসটাকে ভালো লেগে গেছে। ভয় পেতে পেতে ভূত জিনিসটাকে ভালো লেগে গেছে। কিরকম ভাবে আমি সেটাও বলে দিই। আমি টুকটাক গল্প টল্প পড়ি, সময়ে লিখতেও ভালো লাগে আমার। তুমি গল্প লেখো? হ্যাঁ, আমি লেখার চেষ্টা করি, লিখি বলাটা ভুল হবে, লেখার চেষ্টা করি। তো আমি
আমার একটা ইনসিডেন্ট মনে পড়ছে। তোমার একটা ইউটিউব চ্যানেলও আছে, সেটাও বলে দাও। হ্যাঁ, একটা ইউটিউব চ্যানেল আছে আমার, হরেবল উইকেন্ড নামে। যদি পারেন ভিজিট করে দেখবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, তো যেটা বলছিলাম, আমার যে দুটো ইনসিডেন্ট আমি আজকে বলবো সেটার বাইরে একটা ছোট ইনসিডেন্ট আগে শেয়ার করি। আমার বাড়িতে সেদিন, আমার বাড়িতে বাবা মা কেউ ছিল না, আমার দুটো বন্ধু এসেছিল। আমার বাড়ির ঘরের সাথেই আমার অ্যাটাচ বাথরুম রয়েছে। ঘরে বসে আমার সেই বন্ধুটা, ওর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, এবার আমি শিওর জানি না ওটা ওর সাথে সত্যি ঘটেছিল না আমায় ভয় দেখানোর জন্য বলেছে, কারণ ওরা জানে আমি প্রচুর ভয় পাই। তো আমাকে একটা ঘটনা বলেছিল। তা সন্ধ্যের টাইম, তখন পুরোপুরি রাত হয়নি, বাইরে কিছুটা আলো রয়েছে তখনও। ওই টাইমে আমি, আমার সেই বন্ধুরা উপস্থিত থাকাকালীনই আমি খাট থেকে নেমে বাথরুমে যেতে পারিনি। আমি এতটাই ভয় পাই, পেতাম। সেইখান থেকে আজকে আমি রাত 2:30, 3টে, 3:30-র সময় ভূতের গল্প লিখি। ঘুম না পেলে ওই লেখালেখি করি টুকটাক মাঝে মধ্যে। মানে ভূতের ভয়টা কিছুটা জয় হয়ে গিয়েছে। এক্স্যাক্টলি। বেশ ভালো কথা। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি একটু অতনুকে থামাচ্ছি। গল্প কথার গল্প তো কম বেশি শোনা হয়, মানে ব্যাপারটা কি হয়, যেখানে কাজ হয় সেই গল্পই আমাদের না একটু কম শোনা হয়। তো যাই হোক, আমি অতনুর কাছে জিজ্ঞাসা করব, গল্প কথার গল্প তো কম বেশি শোনা হয়, তো এমন কখনো হয়েছে যে নিজের করা গল্প শুনেই কখনো ভয় লেগেছে বা কিছু? হ্যাঁ, কালভোগ বলে যে গল্পটা আমি করেছিলাম, ওতে আই থিঙ্ক সায়ন বলে একটা ক্যারেক্টার আমি করেছিলাম। ওই গল্পটা আমার নিজেরই পরে আমি যখন শুনেছিলাম আমার একটু ভয় লেগেছিল, অতটাও না, কারণ ভয় কাটিয়ে উঠেছি। এটা হয়তো আজ থেকে 2-4 বছর আগে হলে আমি মারাত্মক ভয় পেতাম। ঠিক আছে, ভয়টা তো সূক্ষ্মই হয় না, মানে ভয় পাচ্ছি বলে ভয় পাবো বা দেখি কত ভয় পাই, এটা আমি একটু আমার শ্রোতা বন্ধুদেরকে বলতে চাই যে অনেকে, আমি অনেক কমেন্ট দেখেছি, তারা একটা চ্যালেঞ্জ নিয়ে বসে যে দেখি কতটা ভয় পাই এই গল্পটা শুনে। অবশ্যই বলাই বাহুল্য যে এইভাবে চ্যালেঞ্জ নিয়ে বসলে ভয় পাওয়া যায় না, জিনিসটাকে ফিল করলে আমার মনে হয় বেশি ভয় পাওয়া যায়। এক্স্যাক্টলি। তো আজকে এগোনো যাক, বেশি কথা হয়ে যাচ্ছে। যাই হোক, তো যে ঘটনাটা আগে শুরু করব, প্রথমে আমার রিলেটিভকে নিয়ে একটা ঘটনা আমি বলি। এই ঘটনাটা আমি শুনেছি আমার দাদু দিদার মুখে। আমার মামার সাথে ঘটেছিল জিনিসটা। সময়কালটা? আমার মামার বর্তমান বয়স 50+, 50-55 হবে। মামার সাথে যখন ঘটেছিল তখন মামার বয়স 20-22 ছিল, মানে আজ থেকে 30 বছর, প্রায় 30-35 বছর আগেকার ঘটনা। 30-35 বছর আগেকার ঘটনা। এবার তখন আমাদের এখানে এতটাও বসতি হয়নি। আমি যেহেতু বনগাঁয় থাকি, বনগাঁয় তখনও অতটা বসতি হয়ে পারেনি। ঠিক আছে, তা আমার মামা পড়াশুনো বেশি দূর খুব একটা করেনি। ও হচ্ছে সেই টাইমে লরিতে খালাসির কাজ হয়, ও খালাসির কাজ করত, যেটা আমি যতটা শুনেছি। এবার ওই যেটা বললাম, ভয় দেখানোর জন্য বড়রা ভয় দেখাতো। এবার ছোটবেলা থেকে আমাকে এই ঘটনাটা শুনিয়ে প্রচুর ভয় দেখিয়েছে। আস্তে আস্তে যত বড় হয়েছি তখন বুঝতে পারলাম যে না, কেউ তার ফ্যামিলিকে নিয়ে মিথ্যে কথা অন্তত বলবে না। মানে কোনো মা তার নিজের ছেলেকে নিয়ে, মানে ছেলের মারা যাচ্ছে এরকম একটা সিচুয়েশন নিয়ে মিথ্যে কথা বলবে না, যেটা বড় হতে হতে বুঝেছি। তো মামা এরকম কাজ করতো। তো একটা আই থিঙ্ক মাছের গাড়ি খালি করে বাড়ি ফিরছিল, তখন অ্যাপ্রক্সিমেটলি রাত 1:30 বাজে। কোথা থেকে ফিরছিল সেটা আমি ঠিক বলতে পারবো না। ও হচ্ছে মাছের গাড়ি খালি করে জাস্ট আমাদের যে মোড়টা আর কি, মোড়ে গাড়িটা এসে থেমেছে, ওখান থেকে ও বাড়ি ফিরবে। বাড়ির ডিস্টেন্স বেশি না, আমাদের ওই যেখানে গাড়ি থেমেছিল আর কি, ওইখান থেকে বাড়ির ডিস্টেন্স পায়ে হাঁটা 5 থেকে 7 মিনিট টাইম লাগতে পারে। এইবার যেখানে ঘটনাটা ঘটেছিল সেই, মানে অ্যাকচুয়ালি ঘটনাটা বুঝতে গেলে আগে ওই জায়গাটার একটু ডেসক্রিপশন দরকার। ওই জায়গাটা যদি মানুষ বুঝতে না পারে যে জায়গাটা কীরকম, তাহলে এই ঘটনাটা বুঝতে পারবে না। একটা খেলার মাঠ যতটা বড় হয়, খুব বেশি বড় না, পাড়ার খেলার মাঠ যতটা বড় হয় সেরকম একটা মাঠ। মাঠে তখন প্রচুর আম গাছ, আম বাগান আর কি, আর তার সংলগ্ন একটা পুকুর। পুকুরটা বেশ পুরনো,
আমি নাম বলছি না, আমার মনে হয় না নাম বলাটা, কারণ এখন সেখানে কোনো কিছু নেই। আর মানুষ, একটা কুসংস্কার মানুষের মধ্যে রয়েছে, ভয় পাবে। ওখানে এখন প্রচুর বসতি হয়ে গেছে, তো সেই জায়গাটার নাম আমি স্কিপ করে যাচ্ছি। তো একটা আম বাগান, তার পাশে সংলগ্ন একটা পুকুর, আর সেখানে একটা বড় গাম্বুল গাছ আছে, ঠিক আছে। তো এইটুকুই এরিয়া। আর সামনে একটা রেশন ঘর যেরকম হয়, রেশন দোকান আছে। মেন রোড থেকে নেমে গেলেই রেশন দোকানটা আগে, তারপর মাঠের রাস্তা শুরু হয়, মানে আমবাগানের রাস্তা শুরু হয়। তা মামা যেরকম নেমে যখনই মাঠের মধ্যে ঢুকেছে, আচ্ছা, ঢোকার পরেই ওর মনে হচ্ছে যে কেউ ওর পিছু নিয়েছে। কীরকম, ওর মনে হচ্ছে কেউ একজন হেঁটে আসছে। ও ততটা কেয়ার করেনি। কীরকম, রাত 1:30 বাজে। ওর প্রথমবার মনে হচ্ছে যে কে হেঁটে আসছে। ও তারপরে ওর মনে হয়েছে যে না, ওর মতনই হয়তো কেউ হেঁটে আসছে, এরকম কোনো কিছু একটা ভেবেছে। ও কন্টিনিউয়াসলি হেঁটে যাচ্ছে। রাত তখন 1:30 বাজে, 1:30 বাজে, ঠিক আছে। এবার এই বয়সের ছেলেপেলেদের রক্ত গরম থাকে, ঠিক আছে। ভয় ঠয় পায় না, ডান পিটে টাইপের ছেলে, যেরকম আমার মামা সেরকম এখনো প্রায়। যাই হোক, তো হাঁটছে, ওর মনে হচ্ছে ওর পিছনে কেউ একজন যেন হেঁটে হেঁটে আসছে। তো ও ভেবেছে ওর মতনই কেউ একজন হাঁটছে। এবার ও যতটা এগোচ্ছে, মাঠটা প্রায় এন্ড হবে এরকম একটা পজিশন এসছে, ওর মনে হচ্ছে দৌড়াতে আসছে। এবার ও না তখন একটু গা ছমছম করেছে, কি ব্যাপার। ও যেই পেছন ঘুরে দেখে পুরো ফাঁকা, কেউ নেই ওর পেছনে। পুরো আমবাগান, গাম্বুল গাছ, ওখানে অন্ধকারই, বাট কাউকে দেখা যাচ্ছে না। অন্ধকারের মধ্যেও কিছুটা চোখ সয়ে যায়, যেমন মানে ওই জায়গাটা কি কোনো পিচ ঢালা রাস্তা নাকি পুরো একটা আমবাগান, মেঠো পথ, পায়ে চলা মেঠো পথ, ঠিক আছে। এবার হাঁটতে হাঁটতে তো অন্ধকারে চোখ সয়ে যায়, তাতে যতটুকু বুঝেছে কেউ হাঁটছে না, আলো ছিল না, কিচ্ছু নেই। আলো ছিল, টর্চ ছিল একটা, হ্যাঁ, কিন্তু যতটুকু। এবার হুট করে পেছন ঘুরলে টর্চ পেলেও যতটা দেখবে, ও সামনে খালি চোখেও ততটা দেখতে পাচ্ছে যে কিছু নেই। ও যেই তারপরে আবার ব্যাগ ঘুরে যখন আসবে, ঘোরার সাথে সাথে দেখে একটা দৌড়ে একটা কালো বেড়াল মানে ডাকতে চলে গেল মামার সামনে দিয়ে, একদম সামনে দিয়ে দৌড়ে চলে গেল একটা কালো কুচকুচে বেড়াল। ও তখন কোনো ভয় পায়নি। ওর একটু মনে হয় হয়তো গা শিরশির করেছিল। আমি মামার মুখে এই ঘটনাটা শুনিনি, যেহেতু মায়ের মুখে শুনেছি আর দাদু দিদার মুখে শুনেছি। তো বলেছিল হালকা একটু গা শিরশির করে উঠেছিল, যেটা মামার কাছে শুনেছে তারা, ঠিক আছে। তো যাই হোক, সেখান থেকে বাড়ি ফিরে এসে স্নান কিচ্ছু করেনি, জাস্ট নর্মাল হাত মুখ ধুয়ে মাছ টাছ দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে। এই পর্যন্ত সব কিছু নর্মাল ছিল, কোনো কিছু হয়নি। আর ও বাড়িতে এসে এই ঘটনাটা কিছু বলেওনি। এখানে বলার মতো কিছু হয়তো হয়নি, ওর মনেও হয়নি যে এরা বলার মতন কিছু আছে। একটা ডান পিটে ছেলে, সে রাত্রিবেলা কাজ সেরে ফিরছে, সেখানে একটা বিড়াল পথ কাটছে, এখানে বলার মতো কিছু নেই। হ্যাঁ, এই পর্যন্ত সবকিছু নর্মাল ছিল। ঘটনাটা শুরু হয় তার ঠিক পরের দিন থেকে। সকালবেলা ওর একটু একটু করে জ্বর আসতে শুরু করে, সামান্য করে জ্বর আসতে শুরু করে। এবার আগেকার যুগের মানুষ যারা ছিল, মানে আমি আমার দাদু দিদার কথা বলছি, তারা অত ডাক্তার বুদ্ধির ওপর ভরসা রাখতো না। তারা ওই তাবিজ কবজ, মানে ঘরেলু টোটকা যাকে বলে, একটু বাসক পাতার রস খাইয়ে দিলাম, একটু সেই জলপট্টি দিয়ে দিলাম, ঠিক আছে, এরকম ভাবেই জ্বরটা সারিয়ে ফেলতো, ওনাদের ধারণা ছিল। ধারণাটা পুরো ভুল নয়, হ্যাঁ, সেই আলোচনায় যাচ্ছি না। যাই হোক, তো ওরকম করেছে, বাসক পাতা দিয়ে, তুলসী পাতা দিয়ে রস করে খাইয়েছে, জলপট্টি দিয়েছে, আরও যা যা করানো দরকার। ওই টাইমে মামা পুকুরে, আমার দিদার একটা শখ আছে, দিদা শখ বলবো না, দিদা সারা জীবনই পুকুরে স্নান করেছে। উনি সকালে ঘুম থেকে উঠে পুকুরে চলে যেতেন, গিয়ে স্নান করে একবার আসার পথে যদি কিছু বাজার টাজার করতে হয় করে নিয়ে আসতো। তাই এবার দিদা কি করেছে, দিদা ভেবেছে যে না, আমি পুকুরে যখন স্নান করতে যাই, আমি আমার ছেলেকেও নিয়ে যাই, মানে মামাকে আর কি নিয়ে যাই। পুকুরে স্নান করলে, ভালো করে স্নান করলে অনেক সময় জ্বর ছেড়ে যায়, ঠিক আছে। তো সেদিন থেকে পুকুরে নিয়ে যাওয়া শুরু করে, মোটামুটি 2 দিন 3 দিন নিয়ে যাওয়া শুরু করে। মানে তার আগে কখনো মামা পুকুরে স্নান করে না, পুকুরে কোনোদিন স্নান করেনি। কলপাড়ে স্নান করেছে, হয়তো যেতেও পারে 1 দিন 2 দিন, বাট কন্টিনিউয়াসলি না, ঠিক আছে।
তো পুকুরে যাওয়া, আর পুকুরে যাবে কি সেই পুকুরটাতেই স্নান করতে যায়। যেই মাঠে ঘটনাটা মানে যে আমবাগানে ঘটনাটা ঘটেছিল, প্রথমেই বলেছে ওই আমবাগান সংলগ্নই একটা পুকুর রয়েছে, ওই পুকুরেই স্নান করতে যেত। তা ওখানে স্নান করতে গিয়ে এসছে, এরকমভাবে মোটামুটি জ্বর আর ছাড়ছে না, প্রায় 7-8 দিন কেটে গেছে। আর চেহারা স্বাস্থ্য বেশ ভালো, মোটা সোটা ছিল, একেবারে রোগা ফিনফিনে হয়ে যায়। ঠিক আছে, 7-8 দিনের জ্বরে একেবারে রোগা ফিনফিনে হয়ে যায়। এর মধ্যে একদিন রাতে ঘুমোচ্ছে, মামা একটা স্বপ্নটা দেখে কীরকম, আমার মামা বাড়ির পাড়ায় আর একটা দিদা আছে, দিদাটার নাম আমি মেনশন করছি না। স্বপ্ন দেখছে যে সেই দিদা বাড়িতে এসে মামাকে ডাকছে যে ওঠ, স্নান করতে যাবি না? তা বলছে যে মা তো এখনো যায়নি। বলছে তোর মা চলে গেছে অনেকক্ষণ, চল তাড়াতাড়ি। বলে মামাকে তুলে নিয়ে, সেই দিদা মামাকে তুলে নিয়ে সেই পুকুরে যায় স্নান করতে। মানে মামা তো স্বপ্নতে দেখছে এটা। আচ্ছা, এটা স্বপ্নতে দেখছে যে সেই দিদা এসে বলছে যে আমার দিদা মানে মামার মা স্নান করতে অলরেডি চলে গেছে, তুই এখনো যাসনি কেন, আমার সাথে চল। এই স্বপ্নটা মামা দেখছে। মামা এবার ওই দিদার সাথে স্নান করতে যায়, স্নানও করে, স্বপ্নতে স্নানও করে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসছে এইটুকু পর্যন্ত স্বপ্ন দেখার সাথে সাথে দিদা মামাকে ডাকা শুরু করে যে কিরে ওঠ, স্নান করতে যাবি না? মামা ধরফর করে উঠে পড়ে বলে স্নান করতে যাবো কি, আমি তো স্নান করে এসেছি। তো বলছে কখন? বলছে কেন, মানে ওই কাকির মানে ওই দিদার কথা বলছে। হ্যাঁ, তা বলছে ওই কাকি যে নিয়ে গেল আমাকে। তা বলছে তুই স্বপ্ন দেখেছিস? তা বলছে না আমি তো গিয়েছি, স্নান করে এসেছি। এতক্ষণে মামা ঘেমে গেছে পুরো বিছানায়, এই বলতে বলতে ঘেমে গেছে। এইবার সেই দিনকে দিদার কোনোভাবে মনে হয়েছে যে না, আজকে আর দরকার নেই নিয়ে যাওয়া। দিদা স্নান করে এসে বাড়িতে এসে দেখে যে মামা একেবারে বিছানা থেকে আর উঠতেও পারছে না, কথাও বলতে পারছে না। এটা দিদা স্নান করে বাড়ি ফিরে এসে দেখে। দিদার মনে হয়েছে যে না, আজকে থাক, আর নিয়ে যাব না। তখন ওই রকম সিচুয়েশন দেখে আর নিয়ে যাব না। মানে তখনও মামার সেই জ্বরটা চলছিল না? জ্বর কন্টিনিউয়াসলি রয়েছে, জ্বর কিন্তু একটুও কমেনি। ওই পর্যন্ত চেহারা একেবারে খারাপ হয়ে গেছে। এইবার দিদা বাড়ি এসে দেখে যে মামা একেবারে বিছানার সাথে প্রায় লেগে যাওয়ার মতন অবস্থা, উঠতেও পারছে না, কথাও বলতে পারছে না, কিচ্ছু করছে না, কোনো কথাবার্তা কিছু বলছে না। এবার আমার বাড়ি থেকে আমার মামা বাড়ির ডিস্টেন্স খুব বেশি না। আমার মামা বাড়ির পাড়ায় আর একজন আছে, আমাদের পাড়ায় একজন আছে যার সাথে মামার খুব ভালো পরিচয় ছিল। আচ্ছা, ঠিক আছে। এবার তার বাড়িতে মামা যেত, কথাবার্তা বলতো, গল্প করতো। সে মামা তার বাড়িতে যাচ্ছে না বলে সে আবার উল্টে মামার বাড়িতে এসে দেখা করতে, যে কি ব্যাপার অনেকদিন যাচ্ছে না। এসে দেখে ওই অবস্থা। মানে 8-10 দিনের মধ্যে যেই ছেলেকে চিনতে পারছে না সেই ছেলেকে আর এসে এতটাই রোগা হয়ে গেছে, এত ট্রান্সফরমেশন। হ্যাঁ, মাত্র 8-10 দিনের জ্বরে। তা বলছে তোমরা কি করেছো, ডাক্তার দেখাওনি কেন? তা তিনি জোর করে মামাকে নিয়ে হসপিটালে ভর্তি করে, বনগাঁ হসপিটালে। আচ্ছা, বনগাঁ হসপিটালে ভর্তি হওয়ার পরে বিভিন্ন রিপোর্ট করতে দেয়। এর মধ্যে আরও একটা জিনিস ঘটেছে, মামার অনেক রকম চেঞ্জেস এসছে। কথাবার্তা, একটু কথাবার্তা যখন বলছে, কীরকম কথা বলছে, কেউ ধরো কাছে যাচ্ছে, হুট করে রেগে যাচ্ছে, গালাগালি দিচ্ছে প্রচুর পরিমাণে। যেই ছেলে জীবনে কোনোদিন গালাগালি দেয়নি, প্রচুর পরিমাণে গালাগালি দিচ্ছে, হটনট রেগে যাচ্ছে। এবার প্রচুর যেসব রিপোর্ট হয়, সিটি স্ক্যান, কোনো মাথায় সমস্যা হলো নাকি, পাগল হয়ে যাচ্ছে নাকি, ডাক্তারের অনেক রকম সন্দেহ হয়। তারা ব্লাড টেস্ট দেয়, সিটি স্ক্যান দেয়, ইভেন ফুল বডি টেস্ট পর্যন্ত হয় তৎকালীন সময়, কিন্তু কোনো রকম কিচ্ছু ধরা পড়েনি। সেই টাইমে আমি শুনেছি মেডিকেল বোর্ড পর্যন্ত বসেছিল বনগাঁ হসপিটালে মামার এই ট্রিটমেন্ট নিয়ে, যে একটা ছেলের এরকম কন্ডিশন, কয়েকদিনের মধ্যে এরকম অবস্থা হয়ে গেছে, কিন্তু কোনো কিছু শরীরে রোগ ধরা পড়ছে না, কি করা যায়? শেষমেশ ডাক্তাররা না পেরে 24 ঘন্টা টাইম দিয়ে দেয়, বলছে যে আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব না, 24 ঘন্টা, হয়তো আর 24 ঘন্টা বাঁচবে। এত দূর গড়িয়ে গেছে। এদিকে রিপোর্টে কোনো ইস্যু ধরা পড়ছে না, কিচ্ছু নেই, নাথিং, পুরো সব নর্মাল স্টাডি।
রিপোর্ট ফুল বডি চেকের যে রিপোর্টটা সেখানেও কোনো প্রবলেম কিচ্ছু না, নাথিং, কিচ্ছু না। এইবার ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে 24 ঘন্টা বাঁচবে। আর মামা বাড়িতে কান্নার রোল লেগে গেছে, কান্নাকাটি। মাও আমার মা যে সেও কান্নাকাটি করছে, দিদা দাদু কান্নাকাটি করছে। তরতাজা ছেলে, হ্যাঁ, এটা তো এরকম জ্বরে এরকম মারা যাবে। ডাক্তাররা বলছে যে আমাদের পক্ষে আর কিছু সম্ভব না। এইবার আমাদের বনগাঁ হসপিটালে আয়ামাসি থাকে অনেক, একজন আয়ামাসি ছিল, তার বাড়ি হচ্ছে টালিখোলা, গোপালনগর যেতে পড়ে, বনগাঁ চাকদা লাইনে টালিখোলা। ওখান থেকে কাজে আসতো একজন। তিনি এইরকম একটা সিচুয়েশন দেখে তিনি বলে যে হচ্ছে টালিখোলায় একজন ওঝা আছে। ওঝা, আমার তার নাম বলতে কোনো অসুবিধা নেই, কারণ তিনি কোনো খারাপ কিছু করেনি। তার জন্য আমি বলবো, মানে আমার মামাবাড়ির ফ্যামিলির প্রত্যেকে, আমার মা ইনক্লুডিং মি, আমরা প্রচুর থ্যাঙ্কফুল তার কাছে। হয়তো অলৌকিক কিছু আছে, তার জন্য এখনো পর্যন্ত মামা বেঁচে আছে। তার জন্য সত্যি হ্যাটস অফ তাকে। সেই ভদ্র মহিলা আর কি, মানে যে মাসি ওখানে কাজ করতেন, টালিখোলা থেকে আসতেন, তিনি আমার যে আর একটা দিদা আছে, মেজো দিদাকে বলে একজনের কথা, যে টালিখোলায় থাকে, তার নাম হচ্ছে আতিয়ার মণ্ডল। উনি ওনার অনেক রকম ক্ষমতা আছে, যেটা তিনি বলেছিলেন, সেই মাসি বলেছিলেন যে তোমরা একবার ওনার সাথে কথা বলে দেখতে পারো। এবার শেষমেশ আর কিছু করেননি। ডাক্তারও বলছে যে হচ্ছে 24 ঘন্টার বেশি বাঁচবে না, আমরা আর কিছু করতে পারবো না। তখন আমার আর একটা দাদু, যে মানে মেজো দিদার কথা বললাম, যে মেজো দাদু ডাক্তারের সাথে কথা বলে যে আমরা কি কোনো ওঝা টোঝার সাথে কথা বলবো? তা বলছে দেখুন যদি করতে পারে। ডাক্তাররা তো আর কিছু করতে পারছে না, বলছে আমরা কিছু করতে পারছি না, আপনারা দেখুন যদি কিছু করতে পারেন। তখন আমার বড় মামা আর হচ্ছে মেজো দিদা দুজন মিলে যায় সেই আতিয়ার মণ্ডল যে দাদু, তার বাড়িতে, ব্যারাকপুর বলছি, সরি টালিখোলাতে। তার বাড়িতে যায় তার সাথে কথা বলতে। তার বাড়িতে গিয়ে তাকে পায়নি। এবার তখন এমনই একটা সিচুয়েশন, তখন চলছে রমজান মাস, রোজার সময়। সেই টাইমে ওরা কোনো কিছু করে না, কোনো রকম কোনো কাজ বাজ এরা করে না, ঠিক আছে? এইরকম একটা সিচুয়েশন। তো সেই বাড়িতে সেই দাদুকে পাওয়া যায়নি, তাকে আমি দাদু বলে সম্বোধন করি। তার সাথে আমার পরে দেখা হয়েছিল, তার সাথে আমার দেখাও হয়েছে, কথাবার্তাও হয়েছে সেই দাদুর সাথে। তা সেই দাদুকে তখন বাড়িতে পায়নি, সেই আতিয়ার মণ্ডল দাদু, যে আতিয়ার দাদুকে পায়নি বাড়িতে। তার স্ত্রী বাড়িতে ছিল, দিদা। তাকে গিয়ে আমার দিদা বলে যে এরকম উনি বাড়িতে আছেন, ওনার সাথে একটু দরকার ছিল। তা বলছে যে না, উনি তো বাড়িতে নেই, উনি মাঠে গেছে, চাষাবাদ করতো, উনি মাঠে গেছে, কি দরকার? তা বলছে এরকম ব্যাপার, ওনার সাথে আমার একটু দরকার। বলছে এখন রমজান মাস চলছে, এখন উনি কোনো কাজ করে না। তা বলছে সে ওনার সাথে কথা বলে দেখছি আমরা, উনি কোথায় রয়েছে, কোন মাঠে গেছে, একটুখানি ঠিকানাটা বলুন। তা ঠিকানাটা বলেছে সেই দিদা। তা সেই মাঠে গেছে, গিয়ে ওনার সাথে কথাবার্তা বলেছে, সমস্ত কিছু ওনাকে খুলে বলেছে যে এরকম হুট করে জ্বর এসছে। সেই ঘটনাটা তখনও পর্যন্ত কিন্তু কেউ জানে না যে মাঠে ওই ভয় পেয়েছিল, মানে ওই আম বাগানে যে ভয়টা পেয়েছিল, সেটা রাস্তা কাটার ওই সময়টা, হ্যাঁ, সেই ঘটনাটা তখনও পর্যন্ত কেউ জানে না। আচ্ছা, এইবার তো সেই দাদুর কাছে গেছে, দাদুকে গিয়ে বলেছে যে এরকম ব্যাপার, হুট করে জ্বর এসছে, হসপিটালে ভর্তি করা হয়েছে, অনেক ট্রিটমেন্ট হয়েছে, ডাক্তাররা বিভিন্ন রিপোর্ট দিয়েছে, কোনো কিছুতে কিছু হয়নি, ডাক্তাররা 24 ঘন্টা সময় দিয়েছে, আপনি কিছু করুন। তা বলছে উনি, ওই আতিয়ার দাদু বলছে যে আমি এখন যেতে পারবো না, এখন আমাদের রমজান মাস চলছে, এই টাইমে আমি কোনো কাজ করি না। তো তখন কান্নাকাটি জুড়ে দিয়েছে আমার দিদা, যে কান্নাকাটি জুড়ে দিয়েছে যে আপনি একবার শেষ চেষ্টা করুন, একটা ছেলে এরকমভাবে হুট করে মারা যাবে, এরকমভাবে চলে যাবে, আমরা কেউ মেনে নিতে পারবো না। তাদেরই ছেলে, একটা জলজ্যান্ত 20-21 বছরের ছেলে, সে যদি হুট করে এরকম 7-8 দিনের জ্বরে মারা যায়, ঠিক আছে, সেটা কেউই মেনে নিতে পারে না। তো সেই দাদুকে বলেছে, তা দাদু অনেক ভেবে চিনতে বলছে ঠিক আছে চল। এসছে, ওনাকে নিয়ে হসপিটালে আনা হয়েছে ওনাকে। হসপিটালে আনার পর উনি এরকম
একটা ঘটে জল নিয়েছে, সব মন্ত্রতন্ত্র হয়তো পড়েছে, পড়ে চারিদিকে ওই বেড যে বেডে ছিল সেই বেডের চারিদিকে ছড়িয়ে দিয়েছে জল। ছড়িয়ে দেওয়ার পরে উনি ডিরেক্ট জিজ্ঞাসা করেছে, তুই কে? উনি আই থিঙ্ক কিছু বুঝতে পেরেছিল, আসার সাথে সাথে কিছু বুঝতে পেরেছিল, বলছে তুই কে? তখন মামার গলা থেকে, মামার গলার আওয়াজ না, মানে এখনো মানে আমার গায়ে কাটা দিচ্ছে এখনো বলতে গেলে, মামার গলার আওয়াজ না, প্রপারলি কোনো মহিলা কণ্ঠ, কর্কশ মহিলা কণ্ঠ থেকে যেন বলছে কেউ যে আমি যেই হই, তোর কি, তুই এখান থেকে চলে যা। তা বলছে যে তুই কে বল, আর তুই কেন একে ধরেছিস? আতিয়ার দাদু বলছে। তা বলছে মামা তখন বিছানাতেই শুয়ে আছে। তখন মামা বিছানাতে শুয়ে, চোখ বন্ধ, কিন্তু মামার মুখ থেকে মামার গলার আওয়াজ বেরোচ্ছে না, গলা থেকে মামার আওয়াজ বেরোচ্ছে না, কোনো কর্কশ মহিলা কণ্ঠ থেকে আওয়াজ আসছে যে আমি যেই হই, তোরা এখান থেকে চলে যা। ঠিক আছে, এই পর্যন্ত যখন হয়েছে তখন ওই জায়গাটায় প্রেজেন্ট রয়েছে আমার দিদা, আমার দাদু, আমার মা, আরও আমার বড় মামা, আরও যারা যারা ছিল তারা প্রত্যেক ওই জায়গাটাতে প্রেজেন্ট রয়েছে। তারা সবাই শুনছে যে এরকম গলার আওয়াজ বেরোচ্ছে। তখন বলছে যে তুই কেন একে ধরেছিস? তখন টোটাল ঘটনাটা ও খোলাখুলি বলে যে ওই রকম গলাতে, ওই গলাতেই, সেম গলাতেই খোলাখুলি বলে, আমরা এই জায়গায় একটু ভেঙে দিচ্ছি, এই জায়গাটা আচ্ছা একটু ক্রস করছি, একটু অন্য জায়গায়, অন্য জায়গায় চলে যাচ্ছি। আচ্ছা, তো এখনকার যুগে এত পরিমাণে নিউজ পোর্টাল চলে এসছে, সোশ্যাল মিডিয়া চারিদিকে অ্যাভেলেবেল, তো যার জন্য অনেক কিছু আমরা জানতে পারি, কিন্তু তৎকালীন সময় আমরা কিচ্ছু জানতে পারতাম না। তখনকার নিউজ পোর্টালগুলোও যেন কাজ করতে ইচ্ছা করে না, এরকম টাইপের নিউজ পড়তো, খুব সীমিত ছিল। হ্যাঁ, টিভি একমাত্র ভরসা। হ্যাঁ, টিভি, খবরের কাগজ, টিভি, রেডিও। তখন টিভিরও অতটা জমজমাট ছিল না ওই টাইমটা, আজ থেকে 30-35 বছর আগে অতটা জমজমাট ছিল না। যে কাজটা এখন সোশ্যাল মিডিয়া, যে কাজটা এখন সোশ্যাল মিডিয়া করে দিচ্ছে। হ্যাঁ, আর নিউজ পোর্টালগুলো তো অদ্ভুত হয়ে গেছে এখন, একটা ছোট তিল থেকে প্রচুর বড় একটা তাল বানিয়ে দেয়। ঠিক আছে, একটা জিনিস এমন রসিয়ে বা এমন জমিয়ে বলবে যে তোমার মনে দাগ কেটে যাবে, সত্যিটাই ঢাকা পড়ে যাবে, এরকমও হয় সত্যিটা ঢাকা পড়ে যায়, অনেক সময় সত্যি নিউজও আসে। কিন্তু তৎকালীন সময় মানুষ কিছু জানতেও পারতো না। অনেক সময় দেখা যায় এই জামানা থেকে এখন দেখি বড়রা অনেক সময় বলে যে আমাদের সময় এইসব হতো না, কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি, অনেকের কাছে গল্প শুনে দেখেছি, আমাদের এই জেনারেশনটা অনেক ভদ্র তৎকালীন সময় থেকে। যেটা, এই কথাটা আমি কেন বললাম, সেটা আমি যে ঘটনাটা বলছি তার পরবর্তী জায়গাটা শুনলে ক্লিয়ারলি বোঝা যাবে। সেই মামার মুখ থেকে সেই নারী কণ্ঠ যে ঘটনাটা বলেছিল, সেটা আমি যখন আমার দাদু দিদার মুখে শুনেছি, মানে আমার সত্যি অদ্ভুত লেগেছে। হয়তো সেরকমভাবে আমাকে তখন খোলাখুলি বলেনি, আস্তে 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 জিনিসটা ক্রমশ প্রকাশ্য হয়েছে আমার কাছে। সেই মেয়েটা বলেছিল যে সে একটা ছেলের সাথে তখন তার সম্পর্ক ছিল, প্রেম, মানে বিকৃত গলায় মামা বলছে, মামার মুখ থেকে সেই নারী কণ্ঠ বলছে, বেশ, মামার মুখ থেকে সেই নারী কণ্ঠ বলছে যে সেই মেয়েটার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, ছেলেটাকে ভালোবাসতো, এবং মেয়েটার ফ্যামিলিও সে ব্যাপারে কিছু জানতো না, এবং ছেলেটার ফ্যামিলিও সে ব্যাপারে কিছু জানতো না, কিন্তু ছেলেটা বন্ধু বান্ধব সহ সেই মেয়েটার শ্লীলতাহানি করে। এবং এটা দিনের পর দিন চলে আসছিল, সেই ছেলেটার সাথে সেই মেয়েটার একটা ফিজিক্যাল সম্পর্ক হচ্ছিল। যখন মেয়েটা জানতে পারে যে সে প্রেগনেন্ট, ছেলেটাকে বলে, ছেলেটা পুরোপুরি অস্বীকার করে, তাকে বিয়ে করবে না, এবং উপরন্তু সে তার বন্ধু বান্ধব নিয়ে সেই মেয়েটার শ্লীলতাহানি করে। এবং তারপরে সেই মেয়েটা মানে লজ্জার খাতিরে সেই যে আমবাগান, সেই আমবাগানেই গলায় দড়ি দিয়ে সুইসাইড করে। তারপরে সে মেয়েটা বলে যে আমি নিঃসঙ্গতায় ভুগছি, আমি একা হয়ে গেছি, আমার সঙ্গী চাই, আমি একে পেয়েছি, আমি একে আমার সঙ্গে নিয়ে যাব।
তখন ওই আতিয়ার দাদু তাকে অনেক রকমভাবে অনেক কিছু বলে, জলের ছেটা দেয় বা আরও বিভিন্ন ওনার অলৌকিক হাসপাতালে বেডে ওই টাইমেই, সেখানে আমার মামাবাড়ির ফ্যামিলি মেম্বাররা প্রেজেন্ট, তাদের সামনেই সমস্ত কিছু ঘটছে। আচ্ছা, তখন সেই আতিয়ার দাদু তার অলৌকিক শক্তির বলে বা যাই হোক, যে কোনোভাবেই হোক, তাকে বলে যে তুই এর শরীর ছেড়ে চলে যা। তা তখন সেই নারী আর কি, সে শরীর ছাড়তে রাজি হয় এবং বলে যে তুই প্রমাণ দিয়ে যেতে হবে, তুই যে একে ছাড়ছিস তার প্রমাণ দিয়ে যেতে হবে। তা বলছে কি প্রমাণ দিবি? তা বলছে আমি প্রমাণস্বরূপ যেই আমবাগান থেকে আমি একে ধরেছি, এর সাথে রয়েছি, যে আমবাগান থেকে আমি এর সাথে রয়েছি, সেই আমবাগানের একটা কাঁচা এবং মোটা ডাল ভেঙে দিয়ে যাব। তো ওই জায়গাটায় ওই রকম টাইপের ঘটনা ঘটে। তখন অলরেডি সন্ধ্যা পার হয়ে গেছে, উনি বাড়ি চলে গেছেন, মানে টোটাল সমস্ত ঘটনা ঘটে গেছে, মিটে গেছে, আতিয়ার দাদু বাড়ি চলে গেছে। আর এইরকম একটা সিচুয়েশনের পরেও আমার মনে হয় না যে কোনো মানুষ বিশ্বাস করতে পারবে তার ছেলে বেঁচে উঠেছে। একটা জিনিস ঘটে গেল চোখের সামনে, তারা দেখেছে, তবুও তাদের মধ্যে একটা সন্দেহ থেকেই যায় যে আমার ছেলে বাঁচবে তো এরপরেও। এরকম একটা সন্দেহ আমার দাদু দিদার মনে বা আমার মায়ের মনে, বাকি যারা যারা ছিল তাদের মনে ছিল। তাদের সেই অস্বস্তিটা, কান্নাকাটি, সেই জিনিসটা তখনও যায়নি। তারা রাতে যখন বাড়ি ফিরছে তখন প্রায় মাঝরাত, প্রায় তখন 2:30-3টে বাজে। আমাদের মোড়ের মাথা থেকে মামাবাড়ির ডিস্টেন্স আমি যেরকম বললাম 5-7 মিনিটের হাঁটা পথ। তারা ফিরবে না ফিরবে ওই জঙ্গলের মধ্যে দিয়েই ফিরছিল। ফেরার পথে তারা সত্যিই দেখে, তখন ওই 2:30-3টে বাজে, সত্যিই দেখে যে একটা গাছের কাঁচা ডাল ভেঙে পড়ে রয়েছে ওখানে। পরদিন সকালবেলা যখন সবাই মিলে হসপিটালে যায়, হসপিটালে গেলে হসপিটালের যে মাসি ছিলেন দায়িত্বে, সেই মাসি বলে ঠিক এই কথাটাই বলেছিল যে তোমাদের মরা গাছে ফুল ফুটেছে। তা সবাই জিজ্ঞাসা করেছে মানে? বলছে ওই দেখো, তোমাদের যেই ছেলে বিছানা থেকে উঠে বসতে পারছিল না, সেই ছেলে পুরো ওয়ার্ডে দেখছে দৌড়ে বেড়াচ্ছে, মানে হেঁটে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, এরকম টাইপের। পরে আতিয়ার মণ্ডল, মানে যে আতিয়ার দাদু, তার কাছে মামাকে আবার নিয়ে যাওয়া হয়েছিল। নিয়ে যাওয়ার পরে সেই দাদু মামাকে একটা তাবিজ বানিয়ে দেয়। সেই তাবিজটা গলায় করে দিয়েছিল, সেই তাবিজটা এখনও পড়ে রয়েছে। মামা গলায় ছিল, ওখান থেকে এখন হাতের এই জায়গাটায় রয়েছে। উনি বলেছিল যে এই তাবিজটা কোনো দিন খুলতে না, আর এক প্রকার মাংস খেতে বারণ করেছিল। বলেছিল এবার আমার মামা বাড়িতে কোনো দিন শুয়োরের মাংস তোলে উনি, খায় উনি। বলেছে বাড়িতে কোনো দিন শুয়োরের মাংস তোলা যাবে না, কোনো দিন তোলা যাবে না, প্লাস ওই তাবিজটা কোনো দিন খোলা যাবে না। হয়তো তুমি তাবিজ পড়ে রয়েছো, কিন্তু শুয়োরের মাংস তুমি যদি খাও আবার তোমার বিপদ আসতে পারে, আবারও বিপদ আসতে পারে। তো মামা আজ পর্যন্ত কোনো দিন না শুয়োরের মাংস ছুঁয়েও দেখেছে, না আমার মামার বাড়িতে কোনো দিন শুয়োরের মাংস উঠেছে, না কোনো দিন মামা ওই তাবিজ খুলেছে। তবে মামার কিছু চেঞ্জেস তারপর থেকে চলে এসছে, ওই ঘটনার পর থেকে। মামা একটু বদরাগী হয়ে গেছে, শর্ট টেম্পার। দাদু দিদাকে একটু কম মানে আমরা যেরকম বাবা মাকে একটা সম্মান করি, তাদের একটা রেসপেক্ট করি, তাদের সামনে উঁচু গলায় কথা একটু কম বলি, কিন্তু মামার মধ্যে সেই জিনিসটা তারপর থেকে আর নেই। রাগারাগি, শর্ট টেম্পার, রেগে গেলে কে মা কে বাবা কিচ্ছু দেখবে না, ওই একটা জিনিস রয়েছে। কিন্তু ও ন্যাচারাল, এখনও বেঁচে রয়েছে, সুস্থ রয়েছে, কাজ করছে, বিয়ে হয়েছে, 2টো বাচ্চা আছে, খুব ভালো রয়েছে। তো থ্যাঙ্কস টু আতিয়ার মণ্ডল এখনও মামা সুন্দরভাবে বেঁচে রয়েছে। এই ছিল প্রথম ঘটনা। তো আমরা সবসময় অন্ধকার নিয়ে নাড়াঘাটা করতে বেশি ভালোবাসি, আর যত নাড়াঘাটা করি তত অন্ধকার যেন আরও বেশি গাঢ় হয়। আর অন্ধকার যত গাঢ় হয়, অন্ধকারের মধ্যে আমরা তলিয়ে যাই। এমন কোনো মানুষ একজন থাকে যে সেই অন্ধকার থেকে আমাদেরকে টেনে তোলার দায়িত্ব নিয়ে এ পৃথিবীতে আসে। তো অতনু তেমনই একজন মানুষের কথা বললেন। এরকম মানুষ আমাদের পৃথিবীতে অনেক আছে,
এবং তারা দিনের পর দিন মানুষের কল্যাণ করে চলেছেন। তো আমাদের সকলের প্রচুর ভালোবাসা রইল যেন তিনি এভাবেই আরও অনেক মানুষকে সাহায্য করতে পারেন। আমরা এবার অতনুর থেকে খোদ তার জীবনের দ্বিতীয় ঘটনাটা জেনে নেব। আমার সাথে ঘটা একমাত্র ভৌতিক ঘটনা এটা, একমাত্র তার one মানে and only। বলতে চাইছো যে তোমাকে আর আমরা পডকাস্টে ডাকতে পারবো না? আমার সাথে ঘটা একমাত্র ভৌতিক ঘটনা যেটা পাস্ট হতে পারে, ফিউচারে ঘটতেও পারে। আচ্ছা, এতক্ষণ তো কথা হলো, একটা কথা জিজ্ঞাসা করা হলো না। তোমার কি মনে হয় এই ভূত প্রেত, অপশক্তি, শুভ শক্তি এসব কিছু হয়? আমি আনসার দেওয়ার আগে একটা কোশ্চেন করি, ভগবানে বিশ্বাস করো? দেখো, আমার উত্তরটা আমার কর্ম থেকে উঠে আসতে পারে, কারণ আমার কাজই হলো এইসব জিনিস নিয়ে নাড়াচাড়া করা, ভগবান, ভূত এইসব নিয়ে পড়াশুনো। তো আমি না নিউট্রাল থেকে বলতে পারবো না যে আমি খুব আর কি কুসংস্কারী নই। কোনটা কুসংস্কার কোনটা সংস্কার এটা পার্থক্য না, আমি নিউট্রাল থেকে করতে পারবো না। কিন্তু তবুও যদি বলো যে আমি ভগবান মানি কি না, তো সেক্ষেত্রে ভগবানও মানি, আর ভগবান মানি বলে ভূতও বিশ্বাস করি। এক্স্যাক্টলি। তাহলে তোমার কোশ্চেনের আনসার তুমি নিজেই হয়তো দিয়ে দিয়েছো। আচ্ছা, যারা নাস্তিক, যারা কিচ্ছু মানে না, তাদের তুমি হাজার কিছু বলেও বিশ্বাস করাতে পারবে না। তাদের সামনে এসে যদি স্বয়ং ভূতও বলে আমি ভূত, ভয় পা, তারা বলবে আমি তোরে বিশ্বাস করি না। এরকম মানুষ দেখেছো কখনো? পরিচয় হয়েছে? তাদেরকে তুমি এই প্রশ্নটা করেছো যে আমার অফিস কলিগ রাত 3টে 3:30-র সময় জঙ্গলে গিয়ে একা বসে থাকে। তার বাড়ির পাশে জঙ্গল। আমি একটা সিচুয়েশন তোমায় বলি। আমার অফিস কলিগের বাড়ির পাশে একটা জঙ্গল, রাত্রিবেলা নেচার স্কল বাইরে বেরিয়েছে। বাড়ির পাশে একটা জঙ্গলের পাশে একটা ছোট পুকুর মতো রয়েছে, ছোট পুকুর, বাড়ির পাশেরই একটা পুকুর। একটা গাছ আছে, গাছটা জাস্ট এরমভাবে পুকুরের ওপর থেকে মানে গাছের একটা ডাল চলে গেছে, ঠিক আছে। বেরিয়ে দেখে ওই গাছের ডালে কে একজন বসে রয়েছে রাত্রিবেলা 3টের সময়। ও ওই সিচুয়েশনে কোনো একটা সাধারণ মানুষ থাকলে ভয় পাবে। রাত 3টের সময় কি ওরকম গাছের ডালে বসে রয়েছে, তাও পুকুরের মধ্যে বসে, আবার ঠ্যাং দোলাচ্ছে। মানে এটা একটা হরার ইনসিডেন্টও প্লাস আবার একটু কমেডিক ব্যাপারও চলে আসে। বলতে গেলে হাসিও পায় যে রাত 3টের সময় একজন গাছের ডালে বসে ঠ্যাং দোলাচ্ছে, তাকে কেউ মানুষ ভাববে না। উনি কি করেছে, মানে আমার ওই অফিস কলিগ হাঁটতে হাঁটতে গেছে ওখানে, গিয়ে একটা ঢিল তুলে বলছে এদিকে কে রে, রাত্রিবেলা এখানে এসে মাছ চুরি করছিস? ওর মাথাতে একবারও আসেনি যে ওটা ভূত হতে পারে। ও বলছে রাত্রিবেলা তুই এখানে এসে মাছ চুরি করছিস? বলছে না, মাছ চুরি করছি না, এটা আমাদেরই পুকুর, পাহারা দিতে এসছি। যাদের পুকুর ছিল ওটা, রাত্রিবেলা মাছ চুরি হয় বলে তারাই ওখানে বসে একজনকে পাহারাদারে লাগিয়েছিল। ও রাত্রিবেলা তাকে এসে ভেবেছে যে মাছ চুরি করতে এসছে। সাধারণ মানুষ বা আমার মতন মানুষ থাকলে ওখানে গেলে ওটাকে ভূতই ভেবে পালাতো। তো এটা হচ্ছে আমার নিজের কলিগ। আমি আজকেও কথা বলে আসলাম, আজকেও গল্প করে আসলাম। আমাকে বলে যে আমার জীবনে ভূত দেখার প্রচুর ইচ্ছা। আমার এই অফিস কলিগ বলে আমার ভূত দেখার প্রচুর ইচ্ছা। আমি প্রচুর জায়গায় ঘুরে এসেছি ভূত দেখার জন্য, আমি কোনোদিন চোখে দেখতে পাইনি। আমি বলছি যেদিন তুমি দেখতে পাবা তারপরের দিন থেকে তুমি আর কিচ্ছু দেখতে পাবা না, ঠিক আছে? তো এরকম ব্যাপার আছে। তো নাস্তিক মানুষ আছে। তবে ভূত প্রসঙ্গে যদি আমায় জিজ্ঞেস করো যে ভূত আছে কি নেই বা ভূতের অস্তিত্ব আছে কি নেই, আমার মতে ভূত বলে কিছু হয় না। ভূত মানে জিনিসটা কি? ভূত তো অতীত। ভূত বলে কিছু হয় না, থাকে এনার্জি। কিছু থাকে পজিটিভ এনার্জি, কিছু থাকে নেগেটিভ এনার্জি। কারুর ক্ষতি করার ইচ্ছা থাকলে সে তোমাকে মৃত্যুর আগেও করবে, মৃত্যুর পরেও করবে। এবার নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি, মানুষের মানে কোনো মানুষ মারা যাওয়ার পরে তার যে এনার্জির একটা ক্ষমতা অলরেডি তৈরি হয়ে যায়। তাদের শরীর ভারী হয়ে যায়, তারা আকাশে ভেসে বেড়াতে পারে, উঠতে পারে। আমি যতদূর শুনেছি আমাদের আশেপাশে সবসময় কোনো না কোনো এনার্জি থাকে। মানে বলতে চাইছো যে আমরা এখানে আছি, আমাদের এই পডকাস্ট শুনছে,
থাকতেই কোনো এনার্জি আমার পাশেই বসে থাকতে পারে, পাশে বসে থাকে। হয়তো যে দেখছে তার পাশে শুয়েও থাকতে পারে। যাই হোক, জোকস অ্যাপার্ট, না জোকস নয়, মানে এক এপিসোডে সব গল্প বলে দিতে চাই না, না হলে গল্প তো জীবনে প্রচুর আছে। আর এই নিয়ে আমাদের যেহেতু কাজ, প্রত্যেক পদে পদেই অনেক গল্প হয়, তো সব গল্প শুনতে গেলে জুড়ে থাকতে হবে অবশ্যই। কিন্তু এখানে আমি অতনুকে বলি যে যদি খুব যুক্তি দিয়ে কথা বলতে যাই, তখনই আমরা বোধহয় বলি এনার্জির কথা, তাই না? মানে এমনি যখন আমরা আলোচনা করি ভূত প্রেত এইসব বলি, কিন্তু যেই একটা যুক্তিবহুল মানুষের সঙ্গে কথা বলছি তখন বলছি যে এনার্জি, একটা এনার্জি আছে যেটা ভালো বা খারাপ, মানে মানে তর্কে যাতে একটু আমরা বেশি এগিয়ে থাকতে পারি, সেই জন্য একটা সায়েন্টিফিক ওয়ার্ড ইউজ করছি, এনার্জি। হ্যাঁ, তো এই এনার্জি তুমি বলছো সবসময় খারাপ হবে তেমন কোনো কথা নেই, ভালোও হতে পারে, ভালো হতে পারে, এবং ভালো এনার্জিটাই সেই দিন মামাকে বাঁচিয়েছে, এবং ভালো এনার্জিটাই মামাকে বাঁচিয়েছে খারাপ এনার্জির হাত থেকে। যাই হোক, এবার বলো কি ঘটেছে তোমার সাথে, তোমার একমাত্র ভৌতিক এক্সপিরিয়েন্স। আমার একমাত্র ভৌতিক এক্সপিরিয়েন্স যেটা ঘটেছিল, ঠিক তার আগে ভূতের প্রতি আমিও বিশ্বাস করতাম না। ভূত যেই মানে মামার এই ঘটনাটা তোমাকে ছোট থেকে বাড়ির লোক শোনাতো, আমি কোনোদিন বিশ্বাস করিনি। বিশ্বাস করতে না, শুধু আস্তে আস্তে বড় হতে হতে মনে হয়েছে কোনো জায়গায় যে কোনো মা হয়তো তার ছেলের সম্পর্কে এরকম একটা জিনিস নিয়ে, গল্পটা তো তুমি শুনলে, দর্শকরা শুনলো, জানি না কার তাদের ভাবনা চিন্তায় কি বলে, আমার মনে হয় না কোনো মা তার ছেলেকে নিয়ে এরকম একটা ঘটনা মিথ্যা কথা বলবে, যেখান থেকে তার ছেলে মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে। সে যদি আমাকে ভয় দেখাতেই যায়, তো সে কোনো পাড়ার কোনো মানুষকে নিয়ে বলতে পারতো, অথবা নিজের সম্পর্কে বলতে পারতো। নিজের ছেলেকে মাঝখানে একটা ভয় দেখানোর এলিমেন্ট হিসেবে ইউজ করবে না। ঠিক, তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। চলো, তো যেহেতু ওইটা আমি প্রত্যক্ষদর্শী না, সেহেতু কোনো একটা জায়গায় খটকা থেকেই যেত, কিন্তু এই যে ঘটনাটা, এটা আমার নিজের সাথে ঘটেছে। এরপরে আমি আর ভূতের প্রতি অবিশ্বাস রাখতে পারিনি। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটেছিল, এটা আজ থেকে বছর 2-3 আগের ঘটনা, এক দুর্গাপুজোর রাতে। এবার আমি যেরকম বলছি যে আমি অফিস থাকে, অফিসে পুজোর ছুটি দেয় ষষ্ঠী থেকে দশমী, একাদশীতে ছুটি দেয় না। আচ্ছা, এবার একাদশীতে ছুটি দেয় না যেরকম, কাজবাজও অফিসে সেরকম ভাবে হয় না। তো পুজোর 5 দিন খুব ভালো কেটেছে। আমার গার্লফ্রেন্ড যে ছিল তৎকালীন, এখন আমার বউ, স্ত্রী, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ, তার বাড়ি হচ্ছে একেবারে মফস্বল এলাকা যেটা। আচ্ছা, আমার বাড়ি থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে তার বাড়ি। গোপালনগর থেকে কিছুটা এগিয়ে কানসোনা বলে একটা জায়গা আছে। কানসোনা দুটো আছে, কিন্তু একটা সিনেমাতে দেখেছি। না 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 না, সিনেমাতে যেটা দেখেছি সেটা তো সম্পূর্ণ আলাদাই। আচ্ছা, কিন্তু কানসোনা আমাদের এই এরিয়াতে দুখানা আছে। একটা বনগা টু চাকদা লাইনে গোপালনগর ক্রস করেই পরে একটা কানসোনা অন রোড, রাস্তার উপরেই। আর একটা রয়েছে ভেতর সাইডে, যেটা বর্ধন বেড়ে স্টপেজ থেকে ভেতরে ঢুকে গেলে মাঝখানে ভেতরে একটা ছোট গ্রাম অঞ্চল পড়ে, যেটার নাম হচ্ছে কানসোনা। আচ্ছা, ঠিক আছে, সেই গ্রামের মেয়ে হচ্ছে আমার স্ত্রী বা আমার তৎকালীন গার্লফ্রেন্ড। তো তাকে নিয়ে ঠাকুর দেখতে গিয়েছিলাম। তো যেহেতু পুরো মফস্বল এলাকা, ওখানে মানুষ, ওখানে 8টা-9টা মানে মানুষের কাছে প্রচুর রাত। 8টা-9টা দুর্গাপুজোর টাইমেও ওখানে 10টার মধ্যে মানুষ সবাই ঘুমিয়ে পড়ে। কিছু হয়তো ছেলে পেলে থাকে যারা হয়তো অনেক রাতে বাড়ি ঠাড়ি ফেরে। রাত্রিবেলা 2-2:30টার সময় ঠাকুর দেখে আমরা বাড়ি ফিরতাম। তো আমি ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতাম, দিয়ে তারপরে আমি আমার বাড়িতে চলে আসতাম গাড়ি। তো সেরকমই একদিন, মানে একাদশীর দিন রাতে, একাদশীর দিন সকালে আমার অফিস ছিল, তা সকালবেলা অফিস কমপ্লিট করেছি, কাজ বাজ সেরকম বেশি ছিল না, তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছি। বিকেলবেলা আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়ে ঠাকুর দেখে সেই দিনও ওই অ্যাপ্রক্সিমেটলি রাত 1:30 বেজে গেছে। সেদিন তো আর বেশি ঘোরাঘুরির ব্যাপার নেই, 1:30 বেজে গেছে। এবার 1:30টার সময় যখন ওকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছি, ও
গোপালনগর থেকে রেলগেটটা ক্রস করে একটা রাস্তা আছে, ডান দিকে ঢুকে যায় কানসোনার গলিতে। আচ্ছা, ওখান থেকে কিছুটা গিয়েই একটা কালভার্ট পড়ে, একটা কালভার্ট। জায়গাটা বনগা থেকে রানাঘাট লাইনে ট্রেনে উঠলে গোপালনগর স্টেশন ক্রস করার পরে একটা বেশ ফাঁকা জায়গা দেখতে পাওয়া যায়, যেখানে একটা কালভার্ট দেখতে পাওয়া যায়। ট্রেনের যদি জানলার ধারে কেউ বসে বা গেটের ধারে কেউ দাঁড়ায়, তারা নোটিস করতে হবে জায়গাটা প্রচুর ফাঁকা আর অনেকটা দূর পর্যন্ত কিছু নেই, পুরো ফাঁকা টান টান মাঠ, তার পিছনে বহু দূরে চাষের ক্ষেত, আর এপাশেও মানে ট্রেন থেকে দেখতে গেলে এপাশেও টান টান মাঠ, তারপরে দূরে চাষের ক্ষেত। মাঝখানে এরিয়াটায় একটা রাস্তা, যেটা ওই রাস্তাটা সোজা চলে গেছে মাঝের গ্রাম অব্দি। ঠিক আছে, তো ওই কালভার্টের ওই এরিয়াটার ওই জায়গায় এসে আমি গাড়িটা দাঁড় করিয়েছি। ওখানে বেশ কিছু মানুষ বসে ঠসে আড্ডা ফাড্ডা মারে। কিছু দেখলাম। এটা কি গার্লফ্রেন্ডকে দিয়ে ফেরত আসার সময়? না, যাওয়ার সময়। যাওয়ার সময় ওকে বাড়ি দিতে তখন রাত 1:30 বাজে। ওখানে আমি গাড়িটা দাঁড় করিয়েছি। দাঁড় করিয়ে এবার একাদশী, পরদিন থেকে আমার সাথে হয়তো কথাবার্তা বা দেখা টেকাও খুব একটা হবে না। কথাবার্তা যেরকম হয় সেরকম, দেখা টেকা হবে না। এতদিন এনজয় করলাম, দুর্গাপুজো আসলো, আবার চলে গেল। একটু খারাপও লাগছে যে আবার কাজবাজের মধ্যে ঢুকে যেতে হবে, আবার সেই গুছিয়ে নিতে, মানে সেই গতানুগতিক জীবনে ফিরতেই আবার অনেকটা টাইম লেগে যাবে গুছিয়ে নিতেই। তারপরে আরো অনেক কথাবার্তা মনে পড়ছে যে সেই বছর আই থিঙ্ক আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ফার্স্ট দুর্গাপুজো ছিল। আচ্ছা, স্পেশাল কতটা বলতে পারবো না, তবে ফার্স্ট ছিল। তার আগে বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি করতাম, ওর বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি করতো। তা ওখানে বসে কথাবার্তা হচ্ছে, গল্প গুজব হচ্ছে যে ওর একটা জায়গায় আঙুল দিয়ে দেখাচ্ছে যে ওই জায়গাটা একটা দুর্গাপুজো হতো। ওই দুর্গাপুজোয় বন্ধু বান্ধবরা সবাই মিলে বসে থাকতাম, আড্ডা ফাড্ডা মারতাম, সেসব গল্প গুজব হচ্ছে। এবার আমার রাশি হালকা বলে নাকি অন্য কারণে আমি বলতে পারবো না, কিছু কিছু জায়গায় আমার মনে হয় আমি কিছু কিছু জিনিস হয়তো ফিল করতে পারি, কারণ আমার গা হাত পা প্রচুর ঠান্ডা হয়ে আসে, ছমছম করে তো ঠিকই, প্লাস গা হাত পা অত্যাধিক লেভেলের ঠান্ডা হয়ে আসে। আমি গাড়িতে বসে রয়েছি, গাড়ি ডবল স্ট্যান্ডে রয়েছে, পাশে গার্লফ্রেন্ড বসে রয়েছে আর আমি বসে রয়েছি। মনে হচ্ছে যে কালভার্টের নিচে জল পাস হয়, একটা বালতি থেকে যদি এরকমভাবে জল তুলে এরকমভাবে ছাড়া হয়, একটা জলের পড়ার টপ টপ আওয়াজ হবে। মনে হচ্ছে ডিটো ওই রকম একটা আওয়াজ হচ্ছে। কোনো একটা মানুষ ওই নিচ থেকে, যেখান থেকে জল পাস হচ্ছে কালভার্টের নিচ থেকে, ওখানে মনে হচ্ছে কেউ হয়তো বসে এরকমভাবে জল তুলছে, এরকমভাবে ছাড়ছে, এরকম একটা জিনিস ফিল হচ্ছে। আর আমার ঠিক সেই টাইমে অতিরিক্ত ঠান্ডা লাগা শুরু হয়েছে, মানে প্রচুর, মানে আশপাশের অ্যাটমসফিয়ারটা এত ঠান্ডা হয়ে গেছে, অতটা ঠান্ডা হওয়ার কথা নয়। এই টাইমে দুর্গাপুজোর টাইমে অতটা শীত পড়ে না, দুর্গাপুজোর বেশ কিছুদিন পরে গিয়ে শীত পড়ে, এখন তো আরো পড়ে এখন। হ্যাঁ, সেটাই তো, আশপাশটা প্রচুর ঠান্ডা হয়ে গেছে। আমি বলছি কি যে চলো তোমার বাড়ি দিয়ে আসি। তা বলছে কেন, কি হয়েছে? আমি বলছি চলো না। তখনও বলছে ঠিক আছে চলো। আই থিঙ্ক ও কিছু একটা ফিল করতে পেরেছে বা বুঝতে পেরেছে, বা কেন বলেছে আমি তখনও জানি না। গাড়িটা নামালাম, মানে ডবল স্ট্যান্ড থেকে নর্মালে আসলো, ওকে গাড়িতে তুললাম, গাড়ি স্টার্ট করলাম, হেডলাইট জ্বলছে, পুরো রাস্তা ফাঁকা, কিচ্ছু নেই। বেরিয়ে গেলাম। ওই জায়গা থেকে ওর বাড়ি যেতে গাড়ি নিয়ে ম্যাক্স টু ম্যাক্স 1.5 থেকে 2 মিনিট টাইম লাগবে। আমি টাইমটাও বলে দিচ্ছি, ম্যাক্স টু ম্যাক্স 1.5 থেকে 2 মিনিট টাইম লাগবে। তখন মানে আমরা বেশ খানিকক্ষণ ওই জায়গায় বসে গল্প করেছি, হালকা হালকা হাওয়া হচ্ছে, যেহেতু চারপাশে ফাঁকা মাঠ, হালকা হালকা হাওয়া হচ্ছে, চারপাশে গরমের মধ্যে হাওয়াটা বেশ ভালো লাগছে। গল্প করছিলাম, তখন প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আমরা গল্প করেছি, 1:30 থেকে প্রায় 2:30 বেজে গেছে। তখন ওই অবস্থা। ঠিক ওকে বাড়িতে পৌঁছালাম, বাড়িতে পৌঁছে ওকে ড্রপ করলাম। ওর ফ্যামিলির লোক, আমার ফ্যামিলির লোক সবাই আমাদের সম্পর্কে জানতো, অতএব কোনো সমস্যা ছিল না। ওর বাবা মা জেগেছিল, কথাবার্তা বলে ব্যাক করছি। বেশি টাইম হবে না, খুব বেশি হলে 4-5 মিনিট। যখন ব্যাক করছি, ঠিক যেই জায়গাটা আমরা বসেছিলাম ওই জায়গায় দেখি আস্ত একটা মাছের মাথা পড়ে রয়েছে কালভার্টের ওপর না, কালভার্ট ধরো এই জায়গায় কালভার্ট, এখানে আমরা বসেছিলাম, তার থেকে কিছুটা হয়তো
5 থেকে 6 পা এগিয়ে গেলে যতটা ডিস্টেন্স, সেই জায়গায় একটা মাছের মাথা পড়ে রয়েছে। ঠিক 5 মিনিট আগে এই জায়গার থেকে আমরা এই জায়গায় আমরা বসেছিলাম, কিচ্ছু ছিল না। 5 মিনিটের মধ্যে ওই জায়গায় দেখি একটা মাছের মাথা পড়ে রয়েছে, প্লাস চারপাশে একটু মাছের রক্তই ছড়ানো। এবার আমার না তখন একটু হলেও অবাক লেগেছে যে কিছুক্ষণ আগে এই জায়গায় কিছু ছিল না, হুট করে মাছের মাথা কোথা থেকে আসলো। এবার যুক্তিতর্ক দিয়ে যতটা বোঝানো যায়, নিজেকে যুক্তি দিয়ে যতটা বোঝানো যায় যে কি, আমি যখন ভাবছি কি কেউ হয়তো মাছ নিয়ে বাড়ি ফিরছিল, মাছ নিয়ে বাড়ি ফেরার সময় প্লাস্টিক ছিঁড়ে পড়ে গেছে। যুক্তি নেই কিন্তু এই কথায় কোনো, তবু আমি নিজেকে বুঝিয়েছি ওই কথাটা বলে যে হয়তো এটাই হবে। এবার যখন ওই মাছের মাথাটার দিকে আমার চোখ, তাহলে আমার চোখটা নিচের দিকে, রাস্তা তার আগে পুরো ফাঁকা ছিল। যে ওখান থেকে আমি চোখটা সামনে তুলেছি, দেখি একটা লোক হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। আমি আবারও অবাক যে একটু আগে রাস্তা ফাঁকা, ওই লোকটা কোথার থেকে আসলো। আশেপাশে বাড়িও রয়েছে কিছু দূরে। আমি তখনও নিজের মনকে বোঝালাম যে হচ্ছে হয়তো আশেপাশে বাড়ি, কেউ উঠে ফিরছে, মানে হয়তো বাইরে বেরোচ্ছে বা কোথাও যাচ্ছে। তখন আমার মাথায় এই জিনিসটা ক্লিক করে নি যে রাত 2:30-3টে বাজে, এই টাইমে কেউ হুট করে উঠে কোথায় যাবে, এই জিনিসটা ক্লিক করিনি। যদি কেউ চাষবাস করতেও যায়, কারণ ওখানে মফস্বল এরিয়া, মানুষের প্রধান জীবিকাই চাষবাস, যদি কেউ চাষবাস করতেও যায় তাও 4:30-5টার আগে বেরোবে না, সেখানে 3টের সময় কেন যাবে। যাই হোক, আমার মাথায় না তখন অনেক কিছু ঘুরছে, আর সেগুলো জাস্ট সেকেন্ডের মধ্যে ক্লিক করছে যে মাছের মাথাটা কোথা থেকে এলো, সামনের লোকটা কোথা থেকে এলো, এত কিছু চলছে। আর আমি গাড়ি চালাচ্ছি। যাকে দেখেছিলে তার ব্যাপারে যদি একটু বলো, মানে কেমন দেখতে? অনেকটা দূরে আমার থেকে। মানে তুমি তাকে মানে বুঝতে পারছো একটা মানুষ? বুঝতে পারছি একটা লোক হেঁটে হেঁটে যাচ্ছে, বুঝতে পারছি একটা লোক। আর এটুকুও বলছি, আমার মহিলা মনে হয়নি কোনো দিক থেকে, একটা পুরুষ। একটা পুরুষ ধুতি পরা, ওপরে আই থিঙ্ক একটা শার্ট গায়ে দিয়েছিল, হেঁটে যাচ্ছে। আমি গাড়ি চালাচ্ছি, উনি হেঁটে যাচ্ছে। ওনাকে ক্রস করতে আমার সময় লাগবে না কিন্তু। আর ওই ডিস্টেন্স থেকে আমার চাকদা রোডে, মানে মেন রোডে উঠতে খুব বেশি টাইম লাগলেও 35 থেকে 40 সেকেন্ড, যদি আমি যেই স্পিডে গাড়ি চালাচ্ছিলাম 35 to 40 অ্যাপ্রক্সিমেট আমার গাড়ির স্পিড হবে। মানে ওই সাব রোডটা থেকে মেন রোডে উঠতে আমার খুব বেশি হলে 40-45 সেকেন্ড লাগতে পারে, তার বেশি লাগবে না। আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, না লোকটাকে ক্রস করতে পারছি, না কিছু হচ্ছে, না আমার মেন রোড আসছে। ওই টাইমটা আমি বুঝতে পারছি না আমার সাথে কি ঘটছে। আমি সত্যি অবাক। আমি ভাবছি যে গাড়ি কি চলছে না, আমি কি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, গাড়ি কি এখন, কত কিছু আমার মাথায় যে ক্লিক করেছে সেকেন্ডের মধ্যে। আমি তখন পুরোপুরি অবাক যে কি হচ্ছে আমার সাথে, আমি কি এক জায়গাতেই রয়েছি, গাড়ি কি চলছে না, মানে সেকেন্ডের মধ্যে আমার মাথায় তখন নানান থট ক্লিক করছে। মানে একটু ক্লিয়ার করি, যেই জায়গা থেকে তুমি ওই মানুষটাকে দেখেছো, হ্যাঁ, তখনও তোমার গাড়ি চলছে? আর গাড়ি চলতে চলতেই দেখেছো মাছের মাথাটা? হ্যাঁ। তারপরেই চোখ তুলে ওখানে একটা মানুষকে দেখেছো। তারপর সেখান থেকে চাকদার মেন রোডের দূরত্ব বলছো তুমি যে স্পিডে গাড়ি চালাচ্ছ তাতে 35-40 সেকেন্ড। হ্যাঁ, 35-40 সেকেন্ডের মধ্যে আমার মেন রোডে উঠে যাওয়ার কথা, কিন্তু আমি এগোতে পারছি না। আমি একবারের জন্য এটাও ভেবেছি আমার গাড়ি কি এখন ডবল স্ট্যান্ডে রয়েছে, মানে আকাশ কুসুম চিন্তা ভাবনা চলছে তখন মাথায় আমার, যে গাড়ি চালাতে চালাতে গাড়ি তো ডবল স্ট্যান্ডে যাওয়া সম্ভব না। আমার তখন মাথায় এই থটটাও পর্যন্ত এসেছে, গাড়ি কি ডবল স্ট্যান্ডে রয়েছে, পেছনের চাকাটা কি ওপর দিকে রয়েছে, আমি কি পিক আপ মোড়াচ্ছি, চাকাটা কি এমনি ফ্রিতেই ঘুরছে, কোনো জায়গায় কি গাড়ি এগোচ্ছে না, এত কিছু থট আমার মাথায় আসছে। আমি তখন বাধ্য হয়ে স্পিড মিটারের দিকে তাকালাম, স্পিড মিটারেও দেখলাম 35-40-এ গাড়ি চলছে। স্পিড মিটারের দিকে তাকিয়ে যখনই আবার সামনে তাকিয়েছি, দেখি কেউ নেই, পুরো ফাঁকা। আমি তখন যে মানে মানুষটা বাঁদিকে বা ডান দিকে তোমার দৃষ্টির আড়ালে চলে যেতে পারে, কতক্ষণে যাবে, জাস্ট সামনে তাকিয়ে রয়েছি, একবার নিচে তাকিয়ে আবার উপরে তাকালাম। এইটুকু টাইমে একটা মানুষ রাস্তা থেকে যদি কেউ গায়েব হয়ে যায়, তাহলে তাকে আমি মানুষ বলে ভাববো না কোনোদিন। মানে তুমি বলছো গায়েব হয়ে গেছে? সামনে তাকিয়ে রয়েছি, জাস্ট লাইক এই যে আমি তাকিয়ে রয়েছি, আমি নিচে স্পিড মিটারে তাকিয়ে আবার সামনে তাকালাম। এর মধ্যে যদি সামনের মানুষটা গায়েব হয়ে যায়, আমি কোনোদিনই তাকে মানুষ বলে ভাববো না।
তুমি হলে কি ভাবতে? সত্যি সত্যি তাই। যাই হোক, তো এই সিচুয়েশানে ওই জায়গায় দাঁড়িয়ে আমি বুঝতে পারছিলাম না যে কি ঘটছে আমার সাথে। আমি ভাবলাম যে আগে রাস্তাটা ক্রস করি। ঠিক লোকটা গায়েব হয়েছে, আর গাড়ি মানে আমার গাড়ির গতি বা সমস্ত কিছু নর্মাল হয়ে গেছে। আমি গাড়ি চালিয়ে মেন রোডে চলে এসেছি। ঠিক মেন রোডে আসলাম, আসার পরে চারপাশে দেখলাম গাড়ি ঘোড়া এগোচ্ছে। ওই রাস্তাটা পুরো অন্ধকার ছিল, একটা মানুষ নেই ওই রাস্তায়। যখন মেন রোডে আসলাম, চারপাশে আলো, সমস্ত কিছু হলো। আমি ভাবলাম একবার আমার যে গার্লফ্রেন্ড তাকে একটা কল করে দিই যে এরকম এরকম ব্যাপার ঘটেছে, ঠিক আছে। তারপরে ভাবলাম যে না, এতটা পথ বাড়ি যাব, যদি এখন ফোন করে আমি বলি ও টেনশন করবে। আমি কী করলাম, বাড়ি চলে গেলাম সোজা। বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি কল করলাম আমার গার্লফ্রেন্ডকে। কল করে আমি বললাম যে বাড়ি পৌঁছে গেছি, আমার সাথে এরকম ব্যাপার ঘটেছে ঠিক ওই জায়গাটায়। তা না, সরি, এই কথাটা আমি একটু পরে বলেছি। আমি বলছি বাড়ি পৌঁছে গেছি। তারপরে বিভিন্ন জিনিস নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। যথারীতি কথাবার্তা বলতে বলতে ওকে আমি হুট করে আমার মাথায় এসছে যে যখন আমরা বসে গল্প করছিলাম ওই কালভার্টের ওই জায়গাটায়, তখন একটা সাউন্ড আমরা শুনতে পেয়েছিলাম, জল তোলার সাউন্ড। জাস্ট এরকমভাবে জল তুলে ছাড়লে যে আওয়াজটা হয়, সেই আওয়াজটা আমরা শুনতে পেয়ে যখন তুমি কালভার্টের উপর গাড়ি স্ট্যান্ড দিয়ে বসেছিলাম, সেই টাইমে ওই সাউন্ডটা শুনতে পেয়েছিলাম। আচ্ছা। তখন আমি ওকে জিজ্ঞেস করি যে এরকম কোনো সাউন্ড কি তুমি শুনতে পেয়েছিলে? তা বলছে হ্যাঁ, আমি শুনতে পেয়েছি। ঠিক ওই কারণেই আমিও বললাম ঠিক আছে চলো, নাহলে আর একটু বসতাম ওখানে, বেশ ভাল লাগছিল বসে গল্প করতে। আচ্ছা। ঠিক তারপর আমি বললাম জানো, তোমাকে যখন বাড়ি দিয়ে যখন ফিরছি, তখন আমার সাথে ঠিক এই ঘটনাগুলো ঘটেছে। ও বেশ খানিকক্ষণ পজ দিয়েছে, বেশ খানিকক্ষণ চুপচাপ। আমি বলছি হ্যালো, কী হলো, শুনতে পাওনি? নেটওয়ার্কের কোনো ইস্যু হবে। বেশ খানিকক্ষণ চুপচাপ। তারপরে বলছে আমার বাবার সাথেও ঘটেছে এরকম ঘটনা, মানে আমার যে বর্তমানে শ্বশুরমশাই, তার সাথেও এই সেম ঘটনা ওই রাস্তাতে ঘটেছে। ওই রাস্তাতে ঠিক ওই কালভার্টের ওই জায়গাটাতেই নাকি মাঝে মধ্যে কোনো মানুষ দেখা যায় হুট করে, আবার হুট করেই গায়েব হয়ে যায়। আমি জিজ্ঞেস করেছিলাম যে এর কোনো কারণ। বলছে যে ওই জায়গাটা আগে নাকি শ্মশান ছিল, মানে ওই জায়গাটার থেকে একটু পাশেই রেল লাইনের পাশে একটা শ্মশান ছিল। সেই শ্মশানে আগে মরা ঠরা পোড়ানো হতো কিছু, মানে ওখানে তো রুরাল এরিয়া, ওখানে যেরকম হিন্দু রয়েছে সেরকম কিছু মুসলমান মানুষেরও বাস রয়েছে। তো ওখানে যেরকম পোড়ায় সেরকম কিছু মানুষ কবরও দেওয়া হয়, ঠিক ওই একই জায়গাতে যেখানেই কবর দেওয়া হচ্ছে তার পাশেই শ্মশানে মানুষ পুড়ছে, ঠিক আছে। তো ওখানে এরকম প্রচুর রয়েছে, ইভেন অনেক বাচ্চা পোতা রয়েছে। আস্তে আস্তে সেগুলো বন্ধ হয়েছে ওই জায়গাটাতে, কিন্তু এখনও গরু ছাগল কারোর বাড়িতে মরলে ওই জায়গায় এসে ফেলে দিয়ে যায়। সরকারিভাবে এখনও অতটা উন্নত না যে হচ্ছে সরকার থেকে এসে তুলে নিয়ে যাবে দিনের দিন খবর দিলেই। ওখানে কারেন্ট গেলেও 4-5 দিন পরে কারেন্ট আসে, ঝড়ে কারেন্ট যদি চলে যায় 4-5 দিন পরে কারেন্ট আসে। তো ওই জায়গাটায় ওই রকম ঘটনা অনেক মানুষের সাথে ঘটেছে ওই জায়গাটায়। তো আমি জানি না যে এর কোনো, এটা অ্যাকচুয়ালি কোনো ব্যাখ্যা কিনা, যে এই ঘটনাকে জাস্টিফাই করে কিনা। ওই যে ওই জায়গাটায় শ্মশান, অনেককে পোড়ানো হয়েছে, শ্মশানে মানুষকে পোড়ানো হলেই সেই জায়গায় যে ভূত থাকবে তার কোনো মানে নেই। আমি জানি না যে শুধুমাত্র ওই শ্মশানে মানুষকে পোড়ানো মানেই ওই ঘটনাটাকে জাস্টিফাই করে কিনা। সেই দিনকে ওই মাছের মাথাটা কে ফেললো, আদতেও কারোর প্লাস্টিক ছিঁড়ে পড়েছিল? ঠিক ওই ঘটনাটার পরে আমার বাড়ি এসে কোনো দিনই মনে হয়নি যে ওই মাছের মাথাটা কোনো মানুষের প্লাস্টিক ছিঁড়ে পড়তে পারে। কেউ একটা মাছের মাথা নিয়ে বাড়ি ফিরবে না অত রাতে। যদি নিয়ে যায়, যদি একটু আমরা যুক্তি দিয়ে ব্যাপারটাকে একটুখানি ভাবার চেষ্টা করি, তাহলে কোনো দিন একটা মানুষ ওই একটা মাছের মাথা নিয়ে বা 2-3টে মাছের মাথা নিয়ে প্লাস্টিকে করে বাড়ি ফিরবে না রাত্রিবেলা, ওই অত রাত্রিবেলা। যদিও বা ফেরে গোটা মাছ নিয়ে ফিরবে। আর যদি প্লাস্টিক ছিঁড়ে পড়েও যায়, আমি শুধু যদি ধরি যে মাছের মাথা নিয়ে যাচ্ছিলো, মাছ টাছ নিয়ে যাচ্ছিলো, শুধু মাছের মাথাটাই পড়েছে, প্লাস্টিক ছিঁড়ে যদি পড়েই যায় শুধু মাছের মাথাটা পড়বে না, আগে প্লাস্টিক ছিঁড়লে ছোট কোনো পিস পড়বে, মাছের মাথাটা অনেক বড় হয়।
অনেক কিছু থট আমার মাথায় এসছে, আমি অনেক কিছু দিয়ে, কারণ ওই যে আমি বললাম ভূতে আমি বিশ্বাস করতাম না, অনেক যুক্তি দিয়ে আমি এই ব্যাপারটাকে নিজেকে বোঝানোর চেষ্টা করেছি যে ভূত ঠুত কিছু ছিল না, আমার মনের ভুল, কল্পনা, কিচ্ছু না। কিন্তু আমি কোনো কিছু দিয়ে, কোনো রকম কোনো যুক্তি দিয়ে আমি নিজেকে বোঝাতে পারিনি যে ওই দিন ওই লোকটাই বা কে ছিল, মাছের মাথাটাই বা কে ফেললো, কালভার্টের নিচে জল তুলে জল ছাড়ছিল বা কে, হঠাৎ করে ওয়েদারটা এরকম ঠান্ডা হয়ে গেল কেন। আমি আরও একটা জিনিস দিয়ে বোঝাতে পারতাম যদি ঘটনাটা শুধু আমার নিজের সাথে ঘটতো। ওই যে জল তোলার বা ফেলার যে আওয়াজটা, সেটা আমার তৎকালীন গার্লফ্রেন্ড, বর্তমান স্ত্রীও শুনেছে। তো আমার কাছে সত্যিই কোনো যুক্তি নেই। এইটা ছিল আমার সেকেন্ড ঘটনা, যেটা আমার সাথে একমাত্র ভৌতিক ঘটনা আমার সাথে ঘটেছে। আর যেই ঘটনাটা ঘটার পরে আমি বর্তমানে বিশ্বাস করি যে ভূত প্রেত বা নেগেটিভ এনার্জি বলো বা যাই বলো, কিছু না কিছু একটা আমাদের চারপাশে আছে যারা হয়তো আমাদের সাথে ডিরেক্ট কানেক্ট করতে পারে না, কিন্তু অনেক কোনো না ক্ষেত্রে কোনো connect করতে চায়। কোনো না কোনো একটা ভাবে, কোনো না কোনো একটা কিছুর মাধ্যমে আমাদের সাথে কানেক্ট করতে চায়, হয়তো কিছু বলতে চায় যেটাকে আমরা ভয় পাই। মানুষই তো মোড়ে ভূত হয়। আমরা যদি মানুষকে, আমার মনে হয় ভূতের থেকে মানুষকে ভয় পাওয়া বেশি দরকার। মানে আমি বোঝাতে পারলাম কিনা জানি না। আজকে যে মানুষটা বেঁচে রয়েছে সেই মানুষটাকে আমরা ভয় পাই না, সে আমাকে একটা মারতে আসলে বা আমাকে কিছু বললে আমি উল্টে তার সাথে ঝগড়া বাঁধিয়ে দিই। স্বাভাবিক না? এই জামানায় একটা ছেলে, আজকে যদি তুমি আমাকে না চেনো, আমি তোমাকে না চিনি, তোমাকে আমি বিনা কারণে রাস্তায় যদি গিয়ে ঠেলা মারি একটা, তুমি চুপচাপ মুখ বুজে চলে যাবে বা ভয় পেয়ে পালাবে না। অথচ আমাকে যদি তুমি দেখতে না পাও, আমি যদি মরে গিয়ে ভূত হই, তুমি রাস্তা দিয়ে বাড়ি ফিরছো, আমি ওখানে ঠেলা মারলাম, তুমি ওরে বাবা কুকুরে দৌড়াবে। তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তো তারাও আমাদের সাথে, তাদের তো আমরা দেখতে পাচ্ছি না, আমার মনে হয় কোনো না কোনো একটা জায়গায় তারাও হয়তো আমাদের সাথে কানেক্ট করতে চায়, আমাদের কিছু বোঝাতে চায়। ঠিক সেই জিনিসগুলোই আমাদের কাছে অলৌকিক মনে হয়, আমরা ভয় পাই। তারা মনে হয় কোনো না কোনো দিক থেকে হয়তো সবাই আমাদের ভয় দেখাতে চায় না, হয়তো কিছু বলতে চায়, এটাই আমার মনে হয়। কিংবা হয়তো অনেকেই ভয় দেখাতে চায়। তোমরাও যদি ভয় না পেতে চাও, তাহলে এই নিচের দেখানো নাম্বারে তোমাদের শোনা কোনো ঘটনা পাঠিয়ে দিতে পারো। আর যদি তোমাদের সাথেও এমন কিছু ঘটে থাকে, তাহলেও পাঠাতে পারো। আমাদের ঘটনা ভালো লাগলে তোমরা অবশ্যই গল্পকথা স্টুডিওতে আসছো। ধন্যবাদ। গল্পকথার সঙ্গে থাকো, গল্প শোনো, গল্প করো। আর এই ভিডিও কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবে না। ভালো মন্দ যাই লাগুক, মনে রাখবে তোমাদের প্রত্যেকটা মন্তব্য আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা। নমস্কার।